নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি তোমরা এই করোনাকালীন ভয়াবহ পরিস্থিতিতে যে যেখানে আছো ভালো আছো এবং প্রত্যেকেই যার যার পড়াশোনাটি ঠিকঠাক মতো চালিয়ে নিয়ে যাচ্ছ। আজ আমরা আলোচনা করব মূলত মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। বলা বাহুল্য, মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে একজন শক্তিমান কথা সাহিত্যিক। আমরা মূলত আজ এই মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা এটি নিয়ে মূলত আলোচনা করব। আর একটু ছোট কথা প্রাসঙ্গিক ভাবেই চলে আসে বলে রাখি, অনেক সময়ই দেখা যায় এই মানিক বন্দ্যোপাধ্যায় এর নামটা লিখতে গিয়ে অসাবধানতা বশত তোমরা ভুল করে ফেলো। তার জন্য এই বন্দ্যোপাধ্যায় বানানটি কিভাবে আছে সবাই একটু দেখে নিবে। আমরা যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের সমগ্র সাহিত্য জীবনকে আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখব সেখানে খুব মোটা দাগে দুটি ইজম বা দুটি তত্ত্ব সেখানে প্রভাব ফেলবে। একটি তত্ত্ব হচ্ছে ফ্রয়েডিজম, আরেকটি তত্ত্ব হচ্ছে মার্কসিজম। মানিকের সমগ্র সাহিত্য জীবনকে মূলত এই দুটো তত্ত্ব দিয়ে ভাগাভাগিও করা যায়। যাই হোক, আজ আমরা মূলত আলোচনা করব তার প্রথম দিকের সাহিত্য সৃষ্টিতে যে ফ্রয়েডিজমের যে প্রভাব ছিল সেটাকে আলোচনা করে সেই ফ্রয়েডিজম এর সাথে আমাদের পুতুল নাচের ইতিকথা এর মিলনটা বা সংযোগটা কোথায় সেই ব্যাপারটি আমরা আলোচনা করতে চেষ্টা করব। যেহেতু ফ্রয়েডিজমের কথা চলে এসছে, তার জন্য আমরা একটু সংক্ষেপে জেনে নেই আসলে ফ্রয়েডিজমটা কি। তোমরা অনেকেই জানো, আবার দু একজন জানো না। যারা একদমই জানো না তাদের জন্য আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করছি এই ব্যাপারে। এই যে আমরা ফ্রয়েডিজম বলছি, এর প্রবক্তা হচ্ছে সিগমন্ড ফ্রয়েড, তার পুরো নাম। এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে বা উনি জন্মেছিলেন অস্ট্রিয়াতে। ওনার বিশেষত্বটা কোথায় আসলে? ওনার বিশেষত্বটা হচ্ছে ওনার জন্মের আগ পর্যন্ত মানুষ বা সমগ্র দার্শনিক বা সমগ্র বিজ্ঞানীরা মূলত চেতন মন নিয়ে আলোচনাটা করেছেন। উনিই প্রথম যিনি মনকে আসলে তিন ভাগে ভাগ করেছিলেন। তার মধ্যে একটি বড় অংশ জুড়ে রয়েছিল অবচেতন মন। এই যে চেতন মন ওনার জন্মের আগ পর্যন্ত ছিল, অবচেতন মনের খোঁজ খবর তখন পর্যন্ত আর কেউ রাখেননি। এই যে উনি নতুন ভাগ বা বিভাজন নিয়ে আসলেন, এবং যে সেই বিভাজনটি শুধু বিভাজনের খাতিরেই বিভাজন ছিল না, সেটি অনেক কার্যকরী একটি বিভাজন ছিল। এই জিনিসটি তিনি প্রমাণ করতে পেরেছিলেন এবং আমাদের জীবনে যে এই অবচেতন মনের কত বড় প্রভাব রয়েছে সেটাও তিনি দেখিয়েছেন। তার জন্যই ওনাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে, এখনো হচ্ছে, আশা করা যাচ্ছে ভবিষ্যতেও হবে। ফ্রয়েড উনি মূলত আমাদের মনটাকে তিন ভাগে ভাগ করেছিলেন। তিনি বলেছিলেন মন হচ্ছে চেতন মন, অবচেতন মন বা অচেতন মন। চেতন মনটা হচ্ছে মানুষের বাস্তব ভিত্তিক বা সজাগ যে অংশ মনের, সেটাই হচ্ছে চেতন মন। ওনার মতে এই চেতন মন এটা হচ্ছে মনের একটা খুবই ক্ষুদ্র অংশ। এরপর আসে দ্বিতীয় স্তর, তার নাম অবচেতন মন। অবচেতন মন আসলে একটু সুপ্ত অবস্থায় যে মনটা থাকে, মানে যেটা বাস্তবের সাথে সম্পৃক্ত নয়, সেটাই ওনার মতে হচ্ছে অবচেতন মন। এবং তৃতীয় স্তর হচ্ছে অচেতন মন। এই ফ্রয়েডের মতে এই তৃতীয় অংশই হচ্ছে মনের বৃহৎ অংশটা দখল করে আছে। মানে চেতন মনে আছে শৃঙ্খলা ও সংহতি, অচেতন
মনে আছে হচ্ছে বিশৃঙ্খলা ও অসংহতি। সামাজিক ও নৈতিক অনুশাসনের চাপে আমাদের নিবিড় বাসনাসমূহ আশ্রয় নেয় অচেতন মনের অন্ধকারে। ফ্রয়েডের মতে অচেতন মনই সবচেয়ে বেশি শক্তিশালী এবং তা আমাদের প্রতিটি কার্যকলাপকেই নিয়ন্ত্রণ করে। অবচেতন মনেরও খুব শক্তি, তার প্রভাবও অনেক বেশি। তুমি আমি যদি এই অবচেতন মনের শক্তিকে আসলে আমাদের নিত্য কাজে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক অসাধ্য সাধন করতে পারবো। এই যে অবচেতন মনের এত বেশি শক্তি, এত বেশি প্রভাব, এই ব্যাপারটা নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করব যে আসলে কিভাবে সেই অবচেতন মনের এত শক্তি, সেই শক্তিটা কোথায় আছে বা কিভাবে সেই শক্তিটাকে ব্যবহার করা যায়। আসলেই কি সেই শক্তি ব্যবহার করলে মানুষ অসাধ্য সাধন করতে পারে? এ ব্যাপারে আমরা হয়তোবা আরো একদিন, অন্য একদিন আলোচনা করব। তো হ্যাঁ, অবশ্যই যারা পেরেছে সেই অবচেতন মনকে ব্যবহার করতে, তারা অবশ্যই অসাধ্য সাধন করেছে। এই ফ্রয়েড আবার মনকে অন্য ৩ ভাগেও, মানে আরেক রকম করেও তিনি ভাগ করেছিলেন। তখন ওই ভাগে তিনি বলেছিলেন আমাদের মনকে ভাগ করা যায়। ১ম ভাগের নাম হচ্ছে ইড, দ্বিতীয় ভাগের নাম হচ্ছে ইগো এবং তৃতীয় ভাগের নাম হচ্ছে সুপার ইগো। এই ইড, ইড বলতে বোঝায় যে তোমার আমার মনের যে আদিম, যে বন্য, যে যুক্তিহীন অবস্থা, সেই অবস্থাটা। এবং এই সুপার ইগো, এটা বলতে বোঝায় তোমার আমার বিবেক, যেই বিবেক আমাদের চাইলেও খারাপ কাজ করতে দিতে সায় দেয় না, সেটাই হচ্ছে বিবেক। তাহলে এই যে আমাদের বিবেক এবং বন্য যুক্তিহীন অবস্থা, এর মাঝের যে অবস্থাটা আছে, এই দুইটা, সেটাই হচ্ছে ইগো। এই হচ্ছে মোটামুটি তার মনের ভাগ। তো ফ্রয়েডিজম বলতে আরেকটি যে বিশাল স্তর থাকে, বা ফ্রয়েডিজম বলতে আমরা মূলত যা বুঝি সেটা হচ্ছে লিবিডো। এবার লিবিডো সম্বন্ধে আমরা একটু জেনে নেই। ফ্রয়েডের মতে প্রাণ শক্তির যে আধার, তার নামই হচ্ছে লিবিডো। লিবিডো যৌনধর্মী, কিন্তু যৌন সর্বস্ব নয়। অনেকেই লিবিডো বলতে শুধুই নরনারীর সম্পর্ককে বোঝায়। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। লিবিডোর ব্যাপারটা হচ্ছে অনেক বেশি সর্বব্যাপক। অর্থাৎ মানুষের মনের যে কোনো বিষয়ে যে তীব্র আকাঙ্ক্ষা, তীব্র বাসনা লাভ করার যেই তীব্র আশা, সেটাকেই তিনি মূলত লিবিডো বলতে চেয়েছেন। মানে ফ্রয়েডের বিবেচনায় লিবিডো হলো ব্যক্তির বিকাশের কেন্দ্রীয় নিয়ন্ত্রক ও কেন্দ্রীয় পরিচালক। নরনারীর শরীরের মিলনই লিবিডোর প্রধান লক্ষ্য ঠিকই, কিন্তু মানব মনের অন্যান্য যে কোনো প্রবল ও তীব্র আসক্তি হচ্ছে লিবিডোর অন্তর্ভুক্ত। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাথমিক আলোচনা। এইবার আমরা দেখব যে এই লিবিডোর প্রয়োগটা কিভাবে আমাদের পুতুল নাচের ইতিকথার সম্পৃক্ত হলো। উপন্যাসটির নাম একটু খেয়াল করি আমরা। উপন্যাসটির নাম হচ্ছে পুতুল নাচের ইতিকথা। অর্থাৎ আমরা মানুষ, আমরা হচ্ছে পুতুল, আমাদেরকে কোনো একটি সর্বব্যাপক শক্তি নাচাচ্ছে। সেটা কি তাহলে এই লিবিডো, নাকি সেটা অর্থ সম্পদ, সেটা কি শুধুই যৌন আকাঙ্ক্ষা, নাকি অর্থের শক্তি? এই ব্যাপারটাই যদি আমরা বুঝে শুনে মিলিয়ে নিয়ে পড়তে পারি, তাহলে আমরা পুতুল নাচের ইতিকথার সারমর্ম বা লেখক বা ঔপন্যাসিক যা আমাদের বোঝাতে চেয়েছেন সেটা বুঝতে পারব। এই পুতুল নাচের ইতিকথা যখন আমরা আলোচনা করি বা পড়ি, তখন মূলত মোটা দাগে যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে হয়। ১ নম্বরে থাকে এই উপন্যাসের বাস্তবতা, অন্তর্বাস্তবতা ও বহির্বাস্তবতা। এরপরে আসে এই উপন্যাসে ব্যবহৃত এর রহস্যময়তা। অতঃপর
যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে চরিত্রের চলিষ্ণুতা। এরপর যে বিষয়টা আলোচনার অপেক্ষা রাখে সেটা হচ্ছে এই উপন্যাসে ব্যবহৃত মৃত্যু চেতনা এবং জীবনময়তা। তারপর যেটা আলোচনা করতে হয় সেটা হচ্ছে ব্রেক অফ কমিউনিকেশন। বাংলায় যদি আমরা বলি তাহলে সেটা বলতে হবে এই উপন্যাসের যে পাত্র পাত্রী আছে তাদের মানসিক সেতু ভঙ্গ, অর্থাৎ একজনের মনের সাথে আরেকজনের মনের কোনো মিল নেই, যে বন্ধন আছে সেই বন্ধনটা টিকে থাকছে না, ভেঙে যাচ্ছে। এরপর আলোচনা করতে হয় উপন্যাসের নিয়তি চেতনা। এটাও খুব প্রবল ভাবেই আলোচিত হয়েছে উপন্যাসে। এর দায়িত্ব ভার, এই উপন্যাসের পাত্রপাত্রীরা কোনো দায়িত্ব অবহেলা করছে না, তারা দায়িত্ব নিয়ে কাজ করছে, এই ব্যাপারটা এখানে আলোচিত হয়। এবং হচ্ছে সামগ্রিকতা নিয়ে আরেকটু আলোচনা করতে হয়। আমরা চাইলেও তো আর সবকিছু একই দিন আলোচনা করতে পারবো না। আজ আমরা আলোচনা করছি তাহলে শুধু এই উপন্যাসের চরিত্রের যে চলিষ্ণুতা, এই ব্যাপারটা আমরা আজকে আলোচনা করতে চেষ্টা করব। মানে উপন্যাসের ক্ষেত্রে চরিত্র চিত্রণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আমরা সবাই জানি। কারণ কারণ চরিত্র চিত্রণ যদি ভালো না হয় তাহলে উপন্যাসটি কি সফল হতে পারে না, ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়। তাই প্রত্যেকটি উপন্যাসে কি এই চরিত্র চিত্রণে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে। কারণ চরিত্র চিত্রণ ভালো না হলে উপন্যাসটি তো ব্যর্থ হয়ে যাচ্ছে। এখন এই যে সকল উপন্যাসিকই চরিত্র চিত্রণে গুরুত্ব দিয়ে থাকে, তাই বলে কি আসলে সকল উপন্যাসের চরিত্র চিত্রণই সার্থকতা লাভ করে? আসলে কিন্তু লাভ করে না। খুব কম সংখ্যক সাহিত্য সৃষ্টি আছে যেখানে চরিত্রগুলো সার্থকভাবে ফুটে উঠেছে বা সার্থকভাবে বর্ণিত হয়েছে। আমরা যদি এই পুতুল নাচের ইতিকথায় যে সকল চরিত্র আছে সেই চরিত্রগুলো এবার আমরা আলোচনা করব, দেখব এই চরিত্রগুলো আসলে সার্থক কি সার্থক না। আমরা ওই সকল চরিত্রকে সার্থক বলতে পারবো যেই চরিত্রগুলো আসলে রাউন্ড চরিত্র, ফ্ল্যাট চরিত্র নয়। এই ফ্ল্যাট এবং রাউন্ডের মানেটা কি? ফ্ল্যাট চরিত্র হচ্ছে একজন ব্যক্তির মাঝে যদি শুধুই তার খারাপ গুণ বা শুধুই তার ভালো গুণ থাকে তাহলে সেটাকে বলা হয় ফ্ল্যাট চরিত্র। এবং কোন সাহিত্যের ক্ষেত্রে এই শুধুই ভালো বা শুধুই মন্দ থাকা একজন ব্যক্তির মধ্যে বা একজন ব্যক্তির চরিত্রের মধ্যে, তাহলে এটা ভালো লক্ষণ নয়। ওই চরিত্রটাকে এই সাহিত্যে মূল্য দেয়া হয় বা সার্থক হিসেবে বিবেচনা করা হয় যেখানে বা যেই চরিত্রের মাঝে ভালো মন্দের মিশেল থাকবে। অর্থাৎ একটি চরিত্র শুধু একদিকেই যাবে না, বিভিন্ন দিকেই যার বিচরণ থাকবে, সেটাই হচ্ছে সার্থক চরিত্র বা সার্থক চরিত্র চিত্রণ। যদি ঔপন্যাসিক একই চরিত্রের মাঝে দোষ গুণের সমাহারটা আনতে পারে তাহলে তিনি সার্থক, আর যদি না পারে তাহলে তিনি ব্যর্থ হয়ে গেলেন। এখন আমরা দেখে নিই যে তাহলে এই উপন্যাসের ঔপন্যাসিক তার চরিত্রের মধ্যে সেই ভালো মন্দ গুণের মিশেলটা দিয়েছেন কিনা, বা এই চরিত্রগুলো আসলে চলিষ্ণু কিনা, চলমান কিনা, নাকি সেই একটি দোষ নিয়ে বা সেই একটি গুণ নিয়ে স্থবির নিশ্চল হয়ে গিয়েছে। আমরা যদি এই উপন্যাসের চরিত্রগুলো আলোচনা করি তাহলে আমরা দেখব এই উপন্যাসের চরিত্রগুলো কেউই আসলে স্থির দাঁড়িয়ে নেই, তারা সবাই চলমান। অর্থাৎ তাদের মধ্যে নিত্য বিবর্তন কাজ করেছে। একজন হতে চেয়েছে মনে মনে একটা, কিন্তু আসলে শেষ পর্যন্ত আমরা উপন্যাসের শেষে গিয়ে দেখি আসলে সে হয়েছে আরেকটা। একজনের প্রথম জীবনে আমরা দেখতাম একরকম গুণ, কিন্তু উপন্যাসের শেষে গিয়ে দেখব তার গুণটা ঠিক সে আগের মতো নেই। যদি এটা পাই তাহলে আমরা বলবো যে এই উপন্যাসটা আসলে চরিত্র চিত্রণের দিক থেকে সার্থক। এবার দেখি আমরা এই উপন্যাসে কি কি চরিত্র আছে, তাদের মধ্যে এই গুণগুলো আছে কিনা। প্রথমে আমরা আলোচনা করছি শশী চরিত্র।
শশী হচ্ছে এই উপন্যাসের নায়ক। দেখি তার চরিত্রটা স্থির নাকি গতিশীল, শুধুই খারাপ নাকি ভালো মন্দের মিশেল আছে। এবং শশীকে আমরা প্রথমে দেখতে পাই যে সে শিক্ষিত যুবক, শিক্ষিত শ্রেণীর প্রতিনিধি। সে কলকাতা থেকে ডাক্তারি পড়াশোনা করে গ্রামে এসছে মূলত শুধু পিতার অনুরোধে। সে এই গ্রামে এসে, এই গাঁওয়ে এসে যে থাকবে, এটা তার মনে এক মুহূর্তের জন্য স্থান পায়নি। সে মনে মনে চিন্তা করেছিল, সে গাঁওয়ে আসলো, কিছুদিন থাকবে, এরপর আবার সে গ্রামে ফিরে যাবে। কিন্তু আমরা উপন্যাসের শেষে গিয়ে দেখব যে আসলে শশী কিন্তু এই গাঁওদি আর ছাড়তে পারেনি। তার সেই স্বপ্নের সেই কলকাতা, সেই কলকাতার নাগরিক বৈদগ্ধ্য, সেই নাগরিক জীবন, সেটা তার পক্ষে আর সেখানে ফিরে যাওয়া সম্ভব হয়নি। তার মানে এখানে আমরা দেখি যে তার চরিত্রের মধ্যে একটা গতিময়তা আছে। সে যা চেয়েছিল ঠিক সেভাবেই থাকতে পারেনি। এটাই হচ্ছে গতি, তার মানে স্থিতি নেই। আবার আমরা যদি দেখি যে শশীর কিছু গুণ ছিল, সে কি গুণ? যে ঝোঁকের মাথায় কাজ করার অভ্যাস শশীর কোনোদিনই ছিল না। শশী মনের হঠাৎ জাগা ইচ্ছাগুলোকে চিরদিন সামলায়া চলিবার চেষ্টা করে। যে কুসুমকে অনেকক্ষণ ধরে বুঝাইয়াছিল, একদিন আমরা ছেলে মানুষ নই, ইচ্ছে হলেই একটা কাজ কি আমরা করতে পারি? বুঝে সুঝে কাজ করা দরকার। একটু দেখো পরাণ আমার বন্ধু, উপকার করতে গিয়ে চিরকালই শুধু অপকারই করিয়াছি, তবু তাও আমি গ্রাহ্য করতাম না বউ। এই বৃষ্টিতে তুমি এলে তোমার কাছে সরে বসতে না পেরে আমার যা কষ্ট হচ্ছে, কারো মুখ চেয়ে আমি তা সইতাম না। কিন্তু আমি গায়েই থাকবো না বউ, আজ বাদে কাল চলে যাব বিদেশে, আর কখনো ফিরবো না। এরকম অবস্থায় একটু মনের জোর দরকার হয়। অথচ আমরা উপন্যাসের শেষে গিয়ে দেখি সে বলছে, সেই শশী আরেকদিন সমস্ত ভারসাম্য হারিয়ে কাতর আর্তনাদের কণ্ঠে কুসুমকে বলে ওঠে, আমার সঙ্গে চলে যাবে বউ? অসীম হাহাকারে বলে ওঠে, যেখানে হোক সেখানেই চলো, চলে যাই আজ রাত্রে। অর্থাৎ প্রথম দিকে আমরা শশীর চরিত্রের যেই নৈতিকতা, যেই বলিষ্ঠ সুদৃঢ় ভাব ছিল, সে শত প্রলোভনেও নিজেকে বিকিয়ে দেয়নি। কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখি যে শশী তার সেই চরিত্রের সেই বলিষ্ঠতা, সেই তেজি ভাবকে আর টিকিয়ে রাখতে পারেনি। শেষমেশ সে সেই লিবিডোর কাছে আত্মসমর্পণ করে শশীর সাথে, কুসুমের সাথে যেখানেই হোক সেখানেই চলে যেতে মন ইচ্ছা প্রকাশ করলো। তার মানে এখানেও আমরা তার চরিত্রে এই যে ভালো মন্দের মিশেলটা দেখতে পেলাম। এটাই হচ্ছে চরিত্রের গতিময়তা, চলমানতা। তাহলে এই দিক থেকে আমরা বিবেচনা করলে শশী চরিত্রকে অবশ্যই সার্থক হিসেবে বিবেচনা করতে হয়। এবার আমরা আসি কুসুমের চরিত্রে। কুসুমের চরিত্র ঠিক আমরা একই ভাব দেখতে পারবো। ভাবটা কিরকম হবে? যেমন প্রথম দিকে শশী তার চরিত্রের বলিষ্ঠতা দেখিয়েছিল, শেষ পর্যায়ে আত্মসমর্পণ করে। কিন্তু আমরা কুসুমের ক্ষেত্রে দেখব, প্রথম পর্যায়ে কুসুমই শশীর কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কুসুম তার চরিত্রকে সংশোধন করে নিতে সক্ষম হয়েছিল, বলিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হয়েছিল। উপন্যাসে আমরা যেভাবে পাই এভাবে বর্ণনা করেছে যে কুসুম কত ভাবে আত্মনিবেদন করেছিল শশীর কাছে। পরাণের বউ বললে শশীর রাগ হতো, যে শশীকে শুনিয়ে যাত্রা দলের গান গাইতো, যে মতির হালকা অপরিণত দেহটিকে হিংসে করে, মনে হয়
তার নিজের স্বাস্থ্য এতখানি ভালো না হইলেও যেন সে খুশি হইত। যে শশী যে কুসুম শশীর বাগানের গোলাপের চারা বারবার মারিয়ে দিত, যে ইশারায় পরিষ্কার করে শশীকে বলেছিল, সইতে পারি না ছোটবাবু, কিংবা এমনি চাঁদনি রাতে আপনার সঙ্গে কোথাও চলে যেতে সাধ হয় ছোটবাবু, সেই কুসুমই একদিন পরিষ্কার শশীকে বলে দেয়, মানুষ কি লোহায় গড়া যে চিরকাল সে একরকম থাকবে, বদলাবে না। বলতে যখন বসেছি তখন একটু কড়া করেই বলি, আজ হাত ধরে টানলেও আমি যাব না। তাহলে আমরা এখানে দেখলাম প্রথম পর্যায়ে কুসুমের চরিত্রে শশীর প্রতি অনেক বেশি আকর্ষণ, অনেক বেশি লোভ ছিল। সে যৌবনের যেই আকর্ষণ সেটাকে, সেই আকর্ষণে আসলে তার নৈতিক দৃঢ়তা ধরে রাখতে পারিনি। কিন্তু তার যখন উপন্যাস যখন আমরা শেষ দিকে দেখি তখন দেখি যে আমাদের কুসুম নিজেকে শুধরে নিতে পেরেছে, তার সংযম, আত্মসংযমকে দৃঢ় করতে পেরেছিল। তখন সেই শশী প্রথম যখন এই কুসুম শশীকে ওরকম আত্মনিবেদন করেছে, কিন্তু শেষে আমরা যখন দেখি শশী সেই কুসুমকে আসলে তার সাথে অন্য কোথাও চলে যেতে আহ্বান করে, তখন কুসুম সেই শশীকে আসলে মানা করে দিতে সক্ষম হয়। তাহলে যদি আমরা এই কুসুমের চরিত্রকেও আলোচনা করি বা বর্ণনা করি, তাহলে সেটাকে এখানেও আমরা দেখব যে ভালো মন্দের মিশেল আছে। এখানে শুধুই শুধুই ভালোও নেই, আবার শুধুই খারাপও নেই। তার মানে এটাও চরিত্র হিসেবে সার্থক। এবার আমরা যদি শশী এবং শশীর পিতা যাদব গোপালকে নিয়ে আলোচনা করি, আমরা দেখব যে গোপাল আসলে একজন দালাল বা মহাজন। সে খুব বেশি সংসারী, খুব বেশি অর্থ সম্পদ লোভী, আকাঙ্ক্ষী, যে শুধুমাত্র নিজের লাভটাকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে। সে ছলে বলে কৌশলে নিজের লাভ ছাড়া অন্য কোনো দিকেই কখনো তাকায়নি। অর্থাৎ বিষয় বুদ্ধির ক্ষেত্রে তার জ্ঞান ছিল একেবারে টনটনা। কিন্তু সেই গোপালকে আমরা দেখব যে উপন্যাসের শেষে সে নিজের সকল সম্পত্তি, সকল বিষয় ফেলে সেই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে গোপালের চরিত্রের মাঝেও আমরা লক্ষ্য করি যে পরিবর্তন বা গতি। কারণ প্রথম জীবনের গোপালের যেই অর্থের প্রতি, সম্পত্তির প্রতি যেই আকর্ষণ, যেই লোভ লালসা ছিল, শেষ পর্যায়ে সে যে কারণেই হোক না কেন সেই আজীবন জমিয়ে রাখা এত সম্পত্তি, এত টাকা পয়সা ছেড়ে, গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যায়। এখানে তাহলে এই গোপালের চরিত্রের মধ্যে আমরা কিছুটা হলেও গতি লক্ষ্য করি। আবার আমরা যদি যাদব চরিত্রের দিকে লক্ষ্য করি, আমরা প্রথম দিকে দেখি যাদব পণ্ডিত যখনই রাস্তা দিয়ে চলাচল করত তখনই একটি লাঠি হাতে বা লাঠি ঠুকতে ঠুকতে যেত। কারণটা কি? ওই লাঠির শব্দে যাতে সামনে কোনো সাপ থাকলেও সেটা সরে যায়। এটা তাহলে কিসের লক্ষণ? এটা কিন্তু অবশ্যই জীবনের প্রতি যে আকাঙ্ক্ষা, এই দুনিয়াতে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা সেটা প্রকাশ পায়। অথচ আমরা উপন্যাসের শেষে সেই যাদবকেই দেখব যে নিজেই আফিং খেয়ে আত্মহত্যা করছে। যার এই যে প্রথম দিকে আমরা দেখলাম জীবনের প্রতি এত বেশি আকর্ষণ, এত বেশি আত্মনিষ্ঠা, অথচ উপন্যাসের শেষে সেই নিজেই সামান্য একটু কথা যাতে তার বিরুদ্ধে অন্য কেউ না বলতে পারে সেটা ফিরানোর জন্য নিজে, শুধু নিজেই নয়, তার যে স্ত্রী, সেই সস্ত্রী তারা আফিং খেয়ে মৃত্যুবরণ করছে। তার মানে এই চরিত্রের মধ্যেও আমরা দেখতে পাই যে চলিষ্ণুতা আছে, গতি আছে। এরপর যদি আমরা খেয়াল করি বিন্দু এবং নন্দলাল চরিত্র। বিন্দু হচ্ছে আমাদের শশীর বোন,
আমরা দেখব শশীর পিতা একটু চালাকি করে কৌশল করে বিন্দুকে এই নন্দলালের সাথে বিয়ে দিয়ে দেয়। তো যখন এই নন্দলাল বুঝতে পারে যে আমার সাথে একটু চালাকি করে আমাকে একটু ঠকিয়ে আমার সাথে তার মেয়েকে বিয়ে দিয়েছে, এতে নন্দলাল একটু রেগে যায়, রাগ করে, অপমান বোধ করে। তখন সেই রাগটা গিয়ে শশীর পিতার উপর না পড়ে যে বিন্দুর উপর। তাই নন্দলাল প্রথম দিকে বিন্দুকে তার স্ত্রীর মর্যাদা দেয় না, তাকে রক্ষিতার মতো রাখে, তার স্থান দেয় রক্ষিতা হিসেবে। তাকে সেই বিন্দুকে রাখে একটা নষ্ট পাড়াতে। সে তাকে ধীরে ধীরে বাজে অভ্যাসে অভ্যস্ত করে তোলে, তাকে মদে অভ্যস্ত করে ফেলে। কিন্তু আমরা উপন্যাসের শেষ দিকে দেখব এই নন্দলালও তার চরিত্রকে সংশোধন করে ফেলে। সে চায় যে বিন্দু আর ওরকম একটু রক্ষিতার জীবন আর যাপন না করুক। সেই এই নন্দলাল তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে লক্ষ্মী হিসেবে স্থান দিতে চায়। কিন্তু আমরা দেখব বিন্দু এই যে প্রথম জীবনের যে বাজে অভ্যাসগুলো তাকে জোর করে করানো হয়েছিল সেই অভ্যাসেই রপ্ত করে ফেলে। তখন সে চাইলেও আর সেই আগের সেই জীবনে ফিরে আসতে পারে না। তার মানে এই ক্ষেত্রে আমরা দেখলাম বিন্দুর মধ্যেও ঠিক পরিবর্তন আছে, আবার তার যে স্বামী নন্দলাল তার চরিত্রের মধ্যেও পরিবর্তন আছে। তার মানে এখানেও আমরা গতি পেলাম বা ভালো মন্দের মিশেল পেলাম। তার মানে চরিত্র হিসেবে এই বিন্দু এবং নন্দলালের চরিত্র সার্থক। এবার আমরা যদি আবার মতি এবং কুমুদের কথা বলি, খুব সংক্ষেপেও যদি বলি, মতি ছিল গ্রামের একটি মানে ছোট মেয়ে, মানে খুকি টাইপের, বা খুব বেশি যে বয়স্ক বা তা না। সে তার সাথে বিয়ে হয় কুমুদের। কুমুদ হচ্ছে একজন যাযাবর টাইপের ছেলে, যে কিনা এই ঘরের সীমায় বা ঘরের সীমার মধ্যে থাকতে চায় না। এই কুমুদ হচ্ছে কেউই তাকে আসলে কোনো মায়ার বন্ধন দিয়ে আটকে রাখতে পারছে না। কিন্তু আমরা দেখব আমাদের মতি, সে বয়সে ছোট হলেও কুমুদকে ভালোবেসে তার মধ্যে এই বয়সে একটু ভারবার্তিক গুণটা ফুটে ওঠে। অর্থাৎ এই মতি, যার কিনা ওরকম একটা বোধ বা ওরকম একটা অনুভূতি হওয়ার কথাই না, এই মতির আগের জীবনের যে গুণ সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি এবং এই কুমুদের সাথে বিয়ে হওয়ার পরের যেই গুণ বা যেই বিচার বিশ্লেষণ বা অনুভব পদ্ধতি, এই দুটার মধ্যেও একটা বিস্তর ফারাক থেকে যায়। অর্থাৎ বয়সে ছোট হলেও বিয়ের আগের মতি এবং বিয়ের পরের মতি, এর মধ্যে বিশাল ব্যবধান থেকে গেল। তার মানে দেখা গেল এই মতি এবং এই মতির চরিত্রের মধ্যেও ঠিক সেই গতিটা আছে, সেই স্থবিরতা স্থানটা খুব একটা নেই। এই মতি চরিত্রের এই যে পরিবর্তন, সেটা আমাদের যে এই উপন্যাসের নায়ক শশী, তাকে অনেকটা বিস্মিত করে ফেলে। সেই ব্যাপারটা যখন তোমরা উপন্যাসটা পড়বে তখন ব্যাপারটা ভালো করে বুঝবে। আজকে আমি শুধু মূলত তোমাদের এই প্রত্যেকটা বিষয়ে একটু একটু করে হিন্টস দিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে এই বিষয়ে একটি নোট তৈরি করে ফেলা। তারপর যদি এখান থেকে কোনো বিষয় তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করবে, বা এখান থেকে এই প্রত্যেকটা চরিত্রের যেই পরিবর্তন আসলো এর সাপেক্ষে যদি কোনো প্রমাণ চাও সেটাও আমি তোমাদের কোট করে দিতে পারবো। তোমরা আগে নিজেরা দেখো, নিজেরা এটা শোনো, তারপর শোনার পর বুঝতে চেষ্টা করো এবং উপন্যাসটা নিশ্চয়ই পড়েছো, এর সাথে মিলিয়ে নাও। মিলানোর পরে আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর যদি কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে উত্তর দিব। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি, পরবর্তীতে আবার আলোচনা হবে। তাহলে যে যেখানে আছো ভালো থেকো, সাবধানে থেকো, পড়াশোনাটা চালিয়ে যেও। আল্লাহ হাফেজ।